নেপালে আকস্মিক বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা, ৩৮৫ পর্যটক সহ নিখোঁজ ৪ শতাধিক। পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ আগুন, ১৫ নবজাতকের মৃত্যু। নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি সমাবেশের আয়োজন। চট্টগ্রামে জশ্নে জুলুসে মানুষের ঢল। ৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরে ৪ জন হত্যার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে দেশের সুনাম নষ্টের ষড়যন্ত্র হতো, রিজভীর মন্তব্য। গুম ও মানবাধিকার নিয়ে ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন করা হচ্ছে, নাহিদ ইসলামের অভিযোগ। দায়িত্বশীল ভূমিকা পালন করছে না সরকার, মন্তব্য হামিদুর রহমান আজাদের। দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে বললেন কৃষি ও সমাজ কল্যাণ মন্ত্রী। সার নিয়ে শঙ্কা নেই, বাতিল হচ্ছে না কারো ডিলারশিপ, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে উজানের ঢলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। চলছে সমন্বিত তল্লাশি। নিখোঁজ ৪ শতাধিক মানুষের মধ্যে অন্তত ৩৮৫ জনই পর্যটক। এদের মধ্যে ভারতের পর্যটকের সংখ্যায় শতাধিক। জরুরি বৈঠক করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে আগামী ৩ মাসের জন্য দুর্গত অঞ্চল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এদিকে নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি তিব্বতের গাইরং কাউন্টির, যেন সমুদ্র তীরবর্তী এলাকায় সুনামির দৃশ্য। উজানের ঢলে গা শিউরে ওঠা এই তাণ্ডব ধরা পড়ে ঘটনাস্থলের আশেপাশের নিরাপত্তা ক্যামেরায়। কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান শত শত মানুষ। রাস্তাঘাট ধসেই বিচ্ছিন্ন হয়ে পড়ে নেপালের সাথে সংযুক্ত গাইরং স্থলবন্দরের যোগাযোগ। একই অবস্থা চীন তিব্বত সীমান্তবর্তী নেপালেরও। ঢলের তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টাও কাজে লাগেনি। পানির ঢলে শক্তি এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তেই ধসিয়ে দেয় সেতু, ভেসে যায় এর ওপরে থাকা যাত্রীবাহী বাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। এই বিভৎসতায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এই ঢলের কারণ কি, কতটা ক্ষয়ক্ষতি হলো নেপালের? স্থানীয় সময় বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় ভোটেকোশি নদীতে ব্যাপক ঢল নামে। এতে কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় বানের পানিতে ঘরবাড়ি, যানবাহন, সেতু সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেখানে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। তিব্বত থেকে নেপালে ঢুকে এই রসুয়া জেলা দিয়েই বয়ে গেছে ভোটেকোশি নদী। ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত লাগোয়া রসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের ৬টি জেলা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টিমুরে ও সাব্রুবেশি এলাকায়। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে মোতায়েন করা হয় ১২টি হেলিকপ্টার। টিমুরে এলাকায় আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হলেও হেলিপ্যাড ভেসে যাওয়ায় তা নামতে পারেনি। কমপক্ষে ৩৮৫ জন নিখোঁজ পর্যটকের মধ্যে ১০৯ জনই ভারতের। এদের মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের নাগরিকও রয়েছেন। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় রাসুয়াগাড়ি, চিলিমে, ত্রিশুলি ৩-এর জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২০ কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র এবং একাধিক সঞ্চালন ও বন্টন অবকাঠামো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ত্রিশুলি নদী তীরবর্তী এলাকায় পানির স্তরের উচ্চতা বাড়তে পারে। নোয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। গণ্ডক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে ৯ থেকে ১০ ফুট উঁচু ঢেউয়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গণ্ডক নদীর এমন বিরূপ পরিস্থিতিতে ভারতের বিহার আর উত্তরপ্রদেশের কিছু অংশে প্রভাব পড়তে পারে, তাই আবহাওয়া বিষয়ক হাই অ্যালার্ট জারি হয়েছে বিহারে। জরুরি বৈঠক করে দুর্যোগ মোকাবেলার দিক নির্দেশনা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে নেপালের বিপর্যয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে কোনো হিমবাহ হ্রদ ফেটে, অস্থায়ী জলাধার বা বাঁধ ভেঙে অথবা প্রবল বৃষ্টির কারণে আচমকা ঢল নামায় এমন দুর্যোগের মুখে পড়েছে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে একটি হাসপাতালে আগুন লেগে মারা গেছে অন্তত ১৫ নবজাতক। হাসপাতালটির নবজাতক ওয়ার্ডের ৩য় তলায় লাগা আগুনে ১৪ শিশু পুরোপুরি দগ্ধ হয়েছে।
স্থানীয় সময় বুধবার ভোর 6:45 ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে আগুন লাগে। হাসপাতালের কর্মকর্তারা জানান, ওই ওয়ার্ডে নবজাতকদের রাখার কক্ষে মোট 16টি শিশু ছিল। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের 6টি গাড়ি ও 4টি অ্যাম্বুলেন্স সেখানে উদ্ধার কাজে অংশ নেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। ধারণা করা হচ্ছে এসির কম্প্রেসার বিস্ফোরণের পর ওই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন হয়েছে দিনটি। এ উপলক্ষে শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। এতে যোগ দেন দেশি বিদেশি অতিথিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় জানান তারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে সকাল থেকে রাজধানীর বীরপুরে আঞ্জুমানে আসাদিয়া, নুরিয়া, সেহাবিয়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। স্বেচ্ছায় রক্তদান ও জুলুসের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে শোভাযাত্রা বের হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। বাদ জোহর আয়োজন করা হয় ওয়াজ ও মিলাদ মাহফিল। দিনভর খানকা শরীফ প্রাঙ্গণে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজভান্ডারিয়া। ধর্মীয় শোভাযাত্রা বের করেন তারা। এতে অংশ নেন দেশি বিদেশি অতিথিরা। খুশি উদযাপন করছি, আমরা প্রদর্শন করছি, আমরা আলোচনা করছি, আমরা ওনার আখলাকুন নবী নিয়ে, ওনার সিরাত নিয়ে আলোচনা করছি। ওনার জন্মের আগমন কেন হয়েছে, কেন জাহালিয়াতের যুগে ওনাকে আল্লাহ পাক পাঠাইছেন, এগুলা নিয়ে আলোচনা করছি। إن من أعظم النعم الفرح برسول الله صلى الله عليه وسلم والفرح بعين نعمة الله على العالمين سيدنا محمد صلى الله عليه وسلم. بميلاد أعظم الخلق هو حالة إنسانية عامة يجمع عليها بني الإنسان. It's a great lesson for all of us in Canada and in other countries. And for all the viewers, I want to encourage them to follow the example of everyone here today, that they can show this love of the Prophet sallallahu alaihi wasallam. রেলিটি মৎস্য ভবন, হাইকোর্ট ও প্রেস ক্লাব এলাকা ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে মহাসমাবেশ করে। অন্যদিকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে আশিকানে গাউসিয়া, রহমানিয়া, শহীদিয়া, মাইজভান্ডারিয়া। আলোচনায় উঠে আসে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও করণীয়। সেই সাথে জশ্নে জুলুস করেন মুসল্লিরা। এই মিলাদুন্নবী মাহফিলের মাধ্যমে আল্লাহর বান্দাদের এবং নবীর উম্মতের মধ্যে নবীর প্রেমকে জাগ্রত করা, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, সৌহার্দ্য, সম্প্রীতি, হানাহানি থেকে মুক্ত হয়ে এই পৃথিবীর মধ্যে নবীর প্রেমকে বিলিয়ে দেওয়া। পূর্ণ স্মৃতিময় 12 রবিউল আউয়াল পালন করেছে মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। পরে বাসাবোতে বের করা হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। মিছিলটি মাদারটেক পুরান কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও মসজিদের খতিব এবং দারুল মাসানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে মাদারটেক থেকে শুরু হয়ে বাসাবো এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার মাদারটেক কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজার যাত্রা বিরতিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। ভুটানের রাজাকে বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টা অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, উত্তরাধিকার সূত্রে বিশৃঙ্খল ও মনোবল ভাঙা আইন শৃঙ্খলা বাহিনী পেয়েছে সরকার। জনপ্রত্যাশা পূরণে পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রংপুরে একই পরিবারে 4 জন হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করায় দেশের ভাবমূর্তি রক্ষা পেয়েছে। এছাড়া আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় জীবনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও নীতির উপর গুরুত্ব তুলে ধরেন। এ সময় দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রংপুরে একই পরিবারের 4 জনের হত্যার ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁদিয়েছে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে করত, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছেন, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের 6 মাসের দেশের অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ তুলে ধরেন। বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। পুলিশ বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীর আমি মাঝে মধ্যে প্রশংসা করি, এই জন্যই করি তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব গণমাধ্যমে তা তুলে ধরেন। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক পরিবার সহ হত্যাকাণ্ডের ঘটনা আগামী 24 ঘন্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেফতার করা না হলে শুক্রবার সারা দেশে কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে কথা বলেন তিনি। গোবিন্দ চন্দ্র বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়াই আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকদের তথ্যের সাথে আলামতের অসঙ্গতি থাকা সত্ত্বেও বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। পুলিশ 2 জনের উপর দায় চাপিয়ে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন গোবিন্দ চন্দ্র। আমরা 24 ঘন্টার মধ্যে আমরা চাই যে ওই তদন্ত কর্মকর্তাদের সরিয়ে দিতে হবে এবং প্রকৃত আসামিদের তদন্ত করে তাদেরকে এই 2 আসামিকে রিমান্ডে আনতে হবে। প্রকৃত আসামি কারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা এই যে আশঙ্কা করছে যে আমরা মুখ খুললে আমরাও এই পরিণতি হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। রংপুরের বহুল আলোচিত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও 2 সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি বাসদ ও সুশাসনের জন্য নাগরিক সুজন। স্থানীয় প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেলেও রহস্যের জট কাটেনি।
প্রশ্ন তোলা হয়েছে পুলিশের তদন্ত নিয়ম। একই পরিবারের 4 সদস্যকে হত্যার মতো ভয়াবহ ঘটনার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের শীর্ষ পর্যায় থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান বক্তারা। এ সময় রংপুর মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতিরও তীব্র সমালোচনা করা হয়। বক্তাদের দাবি 6টি থানা থাকার পরও চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে মহানগরবাসী। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে 30 অগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারদের নিয়ে পথযাত্রা কর্মসূচি পালন করবে 11 দল, জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দিন ঐক্যের জরুরি বৈঠকের পর কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের অভিযোগ, গুম ও মানবাধিকার নিয়ে আগামীকাল যে বিল উত্থাপন করা হবে তা 2009 সালের মানবাধিকার আইনের তুলনায়ও দুর্বল। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের আইন মানুষের অধিকার সুরক্ষার বদলে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রক্রিয়াকে আরও দুর্বল করবে। এ সময় চলমান বিভিন্ন সংকট মোকাবেলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই বলে অভিযোগ করেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। আমরা সংসদে আমাদের সংসদীয় যেই রীতিনীতি সেটা মেনে আমরা সেটার প্রতিবাদ বা জবাব বা আলোচনা আমরা করব এবং পাশাপাশি রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। না, আজকে যে সরকারের ব্যর্থতার জায়গাটা যে পর্যায়ে চলে গেছে, পুরো জাতি বিস্ফোরণমুখ পরিস্থিতিতে, আমরা তো আগেও বলেছি যে আরেকটি জুলাই সামনে অপেক্ষা করছে। 30 তারিখের এই গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে শাহবাগ থেকে। সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ। চাহিদার চেয়ে অনেক বেশি সার মজুদ আছে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আর সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে সারের সংকট নেই, কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে। অপরদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মের শাহে আলম বলেছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরকারের হাতে মজুদ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী আমিনুর রশিদ। এতে মন্ত্রী বলেন, চাহিদার চেয়ে অনেক বেশি সারের মজুদ রয়েছে। উৎপাদনের মৌসুমে কৃষক যাতে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য না হন, সেজন্য সংরক্ষণ ব্যবস্থা জোরদারে দেশে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন দেখেন না, ইমিটেশন সারের ক্রাইসিস লাগাইছে। আমি ওই দিন একটারে বললাম যে রে ভাই, বিশ্বাস করবেন, মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহু গুণ বেশি আমার গোডাউনে আছে। তারপরও একটা গ্রুপ দুনিয়ার যত 2 নম্বর এই ইমিটেশন ক্রাইসিস। আমি একবারে টেলিফোন করে বললাম, রে ভাই, টেয়া কি দুনিয়াতে লাগবো, পরকালে লাগতো না? পরকালের জন্য একটু কাম করস না? যে পরিমাণ সারের প্রয়োজন ওই পরিমাণ কোঠা দেওয়া আছে, ওইটাও উঠাচ্ছে না। ইমিটেশন একটা ক্রাইসিস তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পারবো না, ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মা বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করেন কৃষিমন্ত্রী। পরে গজারিয়ার মাথাভাঙা এলাকায় ফুলদি নদীর খালে 2026-27 অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত করেন তিনি। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে সারের সংকট নেই, কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সরকার
প্রত্যেক কেজি সারে ইউরিয়াতে আপনাদেরকে 25 টাকা করে দেওয়ার কথা, 27 টাকা সরকার দেয়, সাথে আরো 29 টাকা দিয়ে তারপরে সারটা আপনাকে 27 টাকায় দেয়। অন্যদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরকারের হাতে মজুদ রয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান ডিলাররাই সার উত্তোলন ও বিক্রির সঙ্গে যুক্ত থাকবেন। আসলে সারের ক্রাইসিস কোথাও নাই, যথেষ্ট মজুদ সরকারের রয়েছে। ডিলারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, যে ডিলারদের ধারণা ছিল যে তাদেরকে আমরা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করব। কিন্তু ইতিমধ্যে গতকাল আমরা একটা পরিপত্র জারি করেছি। সেই পরিপত্রে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে চলমান সারের ডিলার যারা আছে দায়িত্বে, তারাই সার উঠাবে এবং বিক্রয় কার্যক্রমের সাথে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমরা কোনো ডিলার বাতিল করছি না। সার নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বানও জানান মন্ত্রীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চট্টগ্রামে 55তম ঐতিহাসিক জশ্নে জুলুস হয়েছে। এতে অংশ নেন লাখো মানুষ। সকালে মহানগরীর 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এলাকা থেকে জুলুসটি শুরু হয়। মুরাদপুর, জিএসিমুর, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগার পাস সহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত জুলুসে নেতৃত্ব দেন দরবারের সিরিকুটের সাজ্জানদিন শিনপীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষে নগরীর সদর রোড থেকে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে মহানগরীর সুবানীঘাট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে সকালে বিভিন্ন মসজিদ ও সংগঠনের উদ্যোগে মহানগরীতে জশ্নে জুলুস বের করা হয়। ধর্মপ্রাণ বহু মুসলমান এতে অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রাতে হাজার হাজার মানুষ অংশ নেয়। সকালে বিভিন্ন তরিকতপন্থীর ব্যানারে জশ্নে জুলুসের শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের আয়োজনে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মেলার মাঠে গিয়ে শোভাযাত্রাটি মিলাদ, দোয়া মাহফিল ও তাবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জামালপুরে জশ্নে জুলুস হয়েছে। সকালে খাজায়েনে রহমত পাক দরবার শরীফের উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরবার শরীফে গিয়ে শেষ হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুন্সিগঞ্জে জশ্নে জুলুস, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল হয়েছে। জুলুসটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লিচুতলা গিয়ে শেষ হয়। দেশ ও জাতির শান্তি কামনা করে মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি হয়। অন্যদিকে শ্রীনগর উপজেলার সনবাড়ি বাসস্ট্যান্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এর আয়োজন করে শ্রীনগর উপজেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। নড়াইলে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঝালকাঠিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মোনাজাত হয়েছে। রাজাপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন উপজেলা মডেল মসজিদে এ আয়োজন করে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জে বিশাল জশ্নে জুলুস হয়েছে। আহলে সুন্নত অল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি শহরের চৌধুরী বাজার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পুরো মাঠে গিয়ে সমাবেশ হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান নিজ এলাকার নরসিংদীর পলাশে নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। একই সময় তিনি নিজ বাড়িতে তার বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম মোমেন খানের কবরে শ্রদ্ধা জানান। চতুর্থবারের মতো মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ার পর এটাই নরসিংদীতে প্রথম সফর তার। পরিবার পরিজন, দলের স্থানীয় নেতাকর্মী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। তাদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। একটি সরকারের জন্য 6 মাস কোনো দীর্ঘ সময় নয়, কিন্তু এই মাত্র দীর্ঘ সময় না হলেও এই স্বল্পতম 6 মাসের ভেতরে জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন তিনি কিন্তু একটি একটি করে সেই ওয়াদা পূরণ করেছেন। ঢাকা 6 আসনের দরিদ্র অসহায়দের মধ্যে বিশেষ অনুদান বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এই বিশেষ অনুদান দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের আর্থিক চেক তুলে দিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশের দরিদ্র ও অসহায় ব্যক্তিদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথা জনগণের সামনে তুলে ধরেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুদানের চেক পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ জানান। কর্মসূচিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। হামে একদিনে প্রাণ হারিয়েছে 7 শিশু। নতুন আক্রান্ত হয়েছে 1171 জন। হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রায় প্রতিদিনই অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 15 মার্চ থেকে শুরু হওয়া মৃত্যুর মিছিল যেন থামছেই না। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 950 জনে। এর সাথে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখের বেশি। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী জটিল রোগে আক্রান্ত হওয়ার ফলে প্রাণ হারাচ্ছে রোগীরা। স্থানীয় হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা না পাওয়ায় রোগীর মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন তারা। আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশের সেরা সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুরের 60 ফিটে নতুন আউটলেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিইও সৈয়দ জয়নুল আবেদিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রো মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মেট্রো মার্ট শুধু একটি কনভেনিয়েন্স স্টোর নয়, বরং মেট্রো মার্ট একটি আস্থার প্রতীক। প্রতিটি আউটলেটের নিকটবর্তী এলাকাবাসীর চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বেশ কিছু দুর্লভ পণ্যও পাওয়া যাচ্ছে মেট্রো মার্টে, যার মধ্যে প্রতিটি আউটলেট সংশ্লিষ্ট এলাকার ঐতিহ্যবাহী পণ্য এবং হালাল পণ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে করে ক্রেতারা যেমন একটি হালাল শপিংয়ের অভিজ্ঞতা পাবেন এবং এলাকাভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও লাভবান হবেন। শুধু পণ্য বাছাইয়ের বেলায় নয়, মেট্রো মার্ট তার সম্পূর্ণ ব্যবসায়িক চিন্তাধারাতেই হালাল পন্থার অনুসরণ করে যাচ্ছে। ভেজাল ও মানহীন বিদেশি পণ্য এড়িয়ে সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্যের প্রচার ও প্রসারই মেট্রো মার্টের লক্ষ্য। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। এ নিয়ে যতটা না বাস্তব তার চেয়ে বেশি রটনা হচ্ছে। সার বিতরণ গতিশীল করতে ডিলারের সংখ্যা বাড়ানো হবে। লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালের রোগীদের উন্নত খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। কালকিনি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী সহ বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় দরিদ্র ও অসহায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ। বাজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘাটঘর এলাকায় 6 ইউনিয়নের 500 জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করেন তিনি। পাশাপাশি জেলে পরিবারের জন্য 5টি জাল নৌকা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, 2টি হুইল চেয়ার, শাড়ি, পাঞ্জাবি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এর আগে তিনি চন্দনাইশের দোহাজারি চাগাচর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি HM প্রফুল্ল ও সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম সহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যম কর্মীরা। এ সময় 19 সদস্যের খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়। মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের স্টেশন ও আউটপোস্টগুলোতে 10,000 ফলজ বৃক্ষ রোপণ করা হচ্ছে। এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বলেন, বর্তমান সরকার বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এ সময় কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সম্মেলন ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন প্রফেসর ডক্টর কুদরতে খোদা। রাজধানীর আরামবাগ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে ফকিরাপুল, পল্টন সহ বিভিন্ন সড়ক ঘুরে আসে। উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো তানজিমুল উম্মাহ প্রি হিফজ মাদ্রাসা মিরপুর শাখার বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে 450 বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঢাকা 16 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। এ সময় অসাধারণ ফলাফলের জন্য 70 শিক্ষার্থীকে দেওয়া হয় মেরিট অ্যাওয়ার্ড। এ সময় শিক্ষার্থীদের মেধা ও মননে আরও যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা। প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর আনোয়ার রাশেদুল ইসলাম সাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট, নারী এশিয়া কাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দুবাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যায় দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জিতে এগিয়ে যাওয়া। শক্তিশালী ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে, বিশ্বাস নির্বাচক হাসিবুল হোসেন শান্তর। আগামী 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর আরব আমিরাতে হবে টুর্নামেন্টটি। টি20 ফরম্যাটের এই টুর্নামেন্টে 2টি গ্রুপে খেলবে 8টি দল। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক আরব আমিরাত। ইনজুরির কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। দলে জায়গা পেয়েছেন 17 বছরের ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। নারী এশিয়া কাপে 2018 সালে শিরোপা জয়ের পর গত কয়েক আসরে শেষ 4-এর বাধাই টপকাতে পারেনি বাংলাদেশ। এবার বাংলাদেশ দলকে ফাইনালে দেখছেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জ্যোতিরা। এরপর 6 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং 8 সেপ্টেম্বরে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফুটবল নির্ধারিত কোটা ব্যবস্থায় জাতীয় দলের ফুটবলারদের প্রিমিয়ার ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া গেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো ঘরোয়া ফুটবল। আর বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের লিগে খেলানো গেলে উপকৃত হতো জাতীয় দল, মনে করেন বাহুফে লীগ কমিটির সদস্য মোহাম্মদ এখলাস উদ্দিন। জানান, ক্লাবগুলোর সাথে আলোচনা করেই সেপ্টেম্বরে ঠিক করা হয়েছে নতুন মৌসুমের নতুন সূচি। মানিক মাহমুদের রিপোর্ট। ঢাকের তালে ঘোড়ার গাড়িতে করে জমকালো আয়োজনে পেশাদার ফুটবলের দলবদল শেষ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান
কিন্তু লিগের অনিশ্চয়তায় শুরু করেনি অনুশীলন। ফিফা নিষেধাজ্ঞা থেকে আবাহনে মুক্ত হলেও ঝুলে আছে বসুন্ধরা কিংস ও ফকিরের পুল ইয়ংম্যানস। তাদের সুযোগ আগামী 28 আগস্ট পর্যন্ত। ঘরোয়া ফুটবলের জন্য গুছিয়ে উঠতে পারেনি বাকি দলগুলো, তাই আগস্টে নতুন মৌসুম মাঠে গড়ানোর কথা থাকলেও তা হয়নি। 3 সেপ্টেম্বর পর্যন্ত দলবদলের সময় বাড়িয়েছে বাফুফে। প্রায় 1 মাস পিছিয়ে নতুন সূচিতে ঢাকা স্টেডিয়ামে প্রথম দিনেই দেখা যেতে পারে লিগের ম্যাচ। ফর্টিসের এফসি কাপে খেলা ও ফিফা উইন্ডোতে জাতীয় দলের ক্যাম্পের মাঝেও লিগ চলমান রাখার পরিকল্পনা বাফুফের। উদ্বোধনটা হয়তো একদিনে তো আসলে 4টা মাঠে উদ্বোধন হয় নর্মালি, কিন্তু প্রথম দিনে একটা খেলা দিয়ে উদ্বোধন হয় না। সো দ্যার ইজ এ পসিবিলিটি যে ন্যাশনাল স্টেডিয়ামেও একটা খেলা থাকার কথা। 18 সেপ্টেম্বর আমাদের বিএফএল এর প্রথম ম্যাচ হবে। 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেড কাপ, যেটা আমরা চেষ্টা করছি লিগের খেলার জন্য দীর্ঘ লং টাইম বন্ধ না থাকে, সেটার জন্য আমরা শিডিউলগুলো এভাবে পারমিটেশন করছি। যেমন ফর্টিজের খেলাগুলো তারা খেলে আসার পরে শেষ রাউন্ডে তাদের খেলাগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি। ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য যে সেপ্টেম্বরের 21 থেকে 6 অক্টোবর ব্যাপার আছে, ওইখানে জাতীয় দলের খেলাগুলা ক্যাম্পে থাকবে, কিন্তু ক্লাবগুলাকে লিগে খেলতে হবে জাতীয় দলের খেলা ছাড়া। সাব টুর্নামেন্টের ওই সময়টা আমরা হয়তো আমাদেরকে লিগটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। নির্দিষ্ট কোটায় প্রতিটি দলেই জাতীয় দলের ফুটবলাররা খেললে ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন হতো, বাড়ত প্রতিদ্বন্দ্বিতা। মত বাফুফের লিগ কমিটির সদস্য মোহাম্মদ এখলাস উদ্দিনের। এটা এমন যদি হয়তো পুল সিস্টেম থাকতো যে একটা দলে ন্যাশনাল টিমের খেলোয়াড় 3টা বা 4টা বেশি থাকতে পারবে না, তাহলে হয়তো আরও কম্পিটিটিভ হইতো, আর ক্লাবগুলোর মধ্যে আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়তো। লিগে ক্লাবগুলো ফরেন কোটায় বাইরের খেলাগুলো নিয়ে আসি, সেক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যে খেলাগুলো আমরা জাতীয় দলে খেলাচ্ছি, এদেরকে যদি আমরা লিগে পার্টিসিপেট করাইতে পারি বিভিন্ন ক্লাবে যে লোকাল খেলাগুলো থাকে, তারা নিজেদের কোয়ালিটি এবং তাদের কম্পিটিটিভনেসটা বাড়বে। সমিত সোম বা সুলেমান মতো বংশোদ্ভূত খেলোয়াড়রা যদি একসাথে লিগে খেলে, তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে এবং আমার মনে হয় জাতীয় দলের রেজাল্টও আলটিমেটলি লং রানে এটা অনেক ভালো পজিটিভ রেজাল্ট আসবে। ফেডারেশনের পরিকল্পনায় ফিফা এশিয়ান কাপে বাংলাদেশের খেলাটি হবে সাফের জন্য সেরা প্রস্তুতি, বলেন এই সংগঠক। আসিয়ানের ব্যাপারে তো আমাদের আসলে না খেলার কোনো কারণ নেই। আমরা যদি অন্য কোনো দূরবর্তী টিমের সাথে আমরা খেলতে যাইতাম, প্রস্তুতির থেকে আমাদের সেম এনভায়রনমেন্টে সাফের জন্য যে আমাদের যে ওয়েদার, যে সমপর্যায়ে টিমের সাথে কম্পিটিটিভ ম্যাচ, এইটা আসলে পারফেক্ট হচ্ছে আসিয়ানের টিমগুলোর সাথে খেলা। ব্রাজিলের সাথে যেটা, এটা একটা প্রদর্শনী ম্যাচ হওয়ার ইস্যু, এবং যেটা এখনো ব্রাজিলের সাথে বাংলাদেশের ম্যাচ হবে, এটার কোনো ফাইনাল আসে নাই। ব্রাজিলের যে টিম এখানে আসছে ভেন্যু পরিদর্শনের জন্য, আমাদের ফুটবল ফ্যাসিলিটিস দেখার জন্য, সেটা হয়তো ভবিষ্যতে কোনো সময় হয়তো তারা ব্রাজিল আমাদের দেশে ট্যুর করতে পারে, বা এমন হয়তো সম্ভবত যাচাই করার জন্য। বাংলাদেশ ফুটবল লিগে ক্লাবগুলোর জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে বাফুফে। করবে প্রতিটি ভেন্যুর তত্ত্বাবধান। অ্যাওয়ে ম্যাচে ক্লাবের ভ্রমণ খরচও বহন করবে ফেডারেশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নেপালে আকস্মিক বন্যায় 100 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। 385 পর্যটক সহ নিখোঁজ 4 শতাধিক। পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ আগুন, 15 নবজাতকের মৃত্যু। নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি সমাবেশের আয়োজন। চট্টগ্রামে জশ্ন জুলুসে মানুষের ঢল। 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরে 4 জন হত্যার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে দেশের সুনাম নষ্টের ষড়যন্ত্র হতো, মন্তব্য রিজভীর। গুম ও মানবাধিকার নিয়ে ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন করা হচ্ছে, নাহিদ ইসলামের অভিযোগ। দায়িত্বশীল ভূমিকা পালন করছে না সরকার, মন্তব্য হামিদুর রহমান আজাদের। দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে বললেন কৃষি ও সমাজ কল্যাণ মন্ত্রী। সার নিয়ে শঙ্কা নেই, বাতিল হচ্ছে না কারো ডিলারশিপ, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।